প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরুর আগে আমরা একটু নিউজ রুমে যেতে চাই। সেখানে আছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। সালমা আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি জাহাঙ্গীর। সালমা, আজকে সারাদিনের সংবাদগুলোর আপনার একটা পর্যালোচনা আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমরা। ধন্যবাদ জাহাঙ্গীর। শুরুতেই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত 7 কলেজের আলাদা হওয়ার খবরটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজকে আলাদা করা হয়েছে। কলেজগুলোতে নতুন করে আর কোনো শিক্ষার্থী ভর্তি হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। তবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 7 কলেজ অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়ার বিষয়টিকে স্বাগত জানালেও সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষকে অনাকাঙ্ক্ষিত বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি কথা বলেন। এরপরই থাকছে রাজনীতির খবর। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে 10 দফার সিদ্ধান্তে একমত হয়েছে দুটি দল। টেকসই রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যার অভিযোগে আরও 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে 2 জন আওয়ামী লীগের ও 6 জন পুলিশ সদস্য। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেয়া। বিদ্যমান আইন অনুযায়ী শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন বলে মনে করেন তিনি। দীর্ঘ 15 মাস পর উত্তর গাজায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির পর এই প্রথম গাজায় যাওয়ার অনুমতি মিলল ফিলিস্তিনিদের। নেতজারিম করিডোর দিয়ে লাখো ফিলিস্তিনির পায়ে হেঁটে গাজার উত্তরাঞ্চলে প্রবেশের তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। জাহাঙ্গীর, এই খবরগুলোই গুরুত্ব পেয়েছে সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ সালমা ইয়াসমিন। আমরা আলোচনায় যাচ্ছি শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই, আজকে আপনি সারাদিনই ঘটনাবহুল সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার বিষয়টা, এবং সেটি আলাদা অবশেষে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে আপনার 7 কলেজের অধ্যক্ষদের বৈঠকের পরেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এবং আগামী শিক্ষাবর্ষ থেকে আর কেউ আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হতে পারবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে নেওয়া হলো, সেটির কোনো সমাধান না করে আবার আলাদা করা হলো? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমার সাথে আলোচকের শুভেচ্ছা। আজকে বাংলাদেশের সব থেকে আলোচিত খবর, যেহেতু এটি বিভিন্ন টেলিভিশনে এটা নিয়েই কথা হচ্ছে। আমি এর আগে একটা টেলিভিশনে প্রায় এই টপিকটা নিয়েই কথা বলতে হয়েছে। যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। আপনি প্রায় 2 লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে আজ থেকে 8 বছর আগে কোনো ধরনের কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া অনেকটা আবেগের বশবর্তী হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই সিদ্ধান্তটা যথার্থ হয়েছিল বা যথার্থ ছিল এটি বলা যায় তখন যে সিদ্ধান্ত গ্রহণ করার পর আপনি এই কাজটি করার জন্য আপনি কতগুলো পদক্ষেপ যদি গ্রহণ করতেন, তাহলে আমরা ধরে নিতাম যে আপনার আসলে আন্তরিকতা আছে, অথবা আপনি একেবারে পরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে এই দিকে এগিয়েছেন। যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলোর জন্য বিপুল পরিমাণ অর্থর প্রয়োজন, এসব কোনো কিছুরই দরকার ছিল না। আপনার যদি আন্তরিকতা থাকতো এবং আপনি যদি এই শিক্ষার্থীদের জীবনটাকে গুরুত্বপূর্ণ মনে করতেন, শিক্ষা জীবনটাকে, তাহলে আজকে এই অবস্থায় শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে হতো না। নিশ্চয়ই শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থী তাদের লেখাপড়া বাদ দিয়ে রাতের বেলায় মিছিল করবে, পুলিশের সাথে মারামারি করবে, পিটাপিটি করবে, এটাকে কখনোই চায় না। আপনি
8 বছর পরে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে সিদ্ধান্ত, সেটা আমার অবজারভেশন হচ্ছে যে এখন পর্যন্ত আপনি তাদেরকে একটা স্বস্তিদায়ক জায়গায় ফেরত দিতে পারলেন না। এবং এই যে সিদ্ধান্ত নিয়েছেন এর শেষ পরিণতি কি হবে এটা আমরা এখনো জানি না। গত 5ই আগস্টের পর আমাদের এখানে অনেক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সিদ্ধান্তের কথা আমরা শুনছি, কিন্তু শিক্ষা নিয়ে এখন পর্যন্ত আপনি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা সরকারের কাছ থেকে জানা যায়নি। আইন উপদেষ্টা বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত, তো অবশ্যই অনাকাঙ্ক্ষিত। কিন্তু যদি জিজ্ঞেস করি যে 5 তারিখের পরে গত 6 মাস আপনাদের কাছে তো বারবার এরা গেছে, আমি আগের সরকারের কথা বাদ দিলাম, যারা কোনো পরিকল্পনা ছাড়াই এবং যাদের কাছে শিক্ষা মানেই হলো ওই বিপুল পরিমাণ অর্থ খরচ করে ভবন বানানো, জমি কেনা, কিনে সেটা চাঁদপুরের কথা আপনার মনে আছে, দীপুমনির ভাইয়েরা 5 গুণ দামে সরকারের কাছ থেকে নেওয়া, সেই জায়গাগুলোকে আমরা বাদ দিলাম, সেটাকে আমরা নিন্দা করেছি। কিন্তু 5 তারিখের পরে যে আপনারা সময়টি পেয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের তো আলাদা ওই কমিশন করার দরকার নেই, যদিও আপনারা অনেকগুলো জায়গায় কমিশন করেছেন, শিক্ষা নিয়ে আপনারা খুব বেশি কিছু করেননি। তো আমি ওই জায়গাটাই মনে করি যে এখন পর্যন্ত এই 8-9 বছরে এই 2 লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে নিয়ে রাষ্ট্র বা সরকারের কোনো ভাবনা নেই, এবং এটি এখন পর্যন্ত চলছে অ্যাডহক ভিত্তিতে, যখন যেটা মনে হচ্ছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি মনে করি যে এই শিক্ষার্থীদেরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কেও মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এই দায় সরকারের, এরা কেউ এই দায়িত্ব এড়াতে পারে না। শরীফ বলছিলেন যে এই দায় সরকারের, এই দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার এই যে তাদেরকে এখন বাদ দিল, তো এখন কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং এই টানা হেঁচড়ার দায় কি আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি আগের যে সরকার ছিল তাদের? সবারই দায়। হ্যাঁ, শরীফ যেটা বলছে ঠিকই বলেছে আমাদের সহযোদ্ধা। আমিও এর আগে ওইটা নিয়ে কথা বললাম, আজকের আলোচিত বিষয়। শোনো, এই সমস্যা নতুন না তো, 8 বছর আগের সমস্যা। প্রায়ই আমরা দেখি এই 7 কলেজের সমস্যা, টোটাল ঢাকা শহর কোলাপস হয়ে যায়। তারুণ্যের যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল বলে একটা কথা আছে না, তারুণ্যের একটা অমিত শক্তি আছে, তরুণ অরুণের মতোই। তো সেই তারুণ্য যদি বাঁধ ভাঙা হয়ে যায় তখন যা ঘটবার তাই ঘটে। আপনি জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই এলাকা যদি কলাপস হয়, সারা ঢাকা শহরে তার ইফেক্ট হয় দীর্ঘদিন। এর আগে থেকে এখানে ঢাকা মেডিকেল কলেজ, এখানে পিজি হসপিটাল, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এখানে ল্যাবরেট হাসপাতাল, এখানে নিউ মার্কেট, অনেকগুলা ফাংশন প্রায় আমরা দেখি। ছাত্ররা এই, এবং দেখছি সেটা 5 তারিখের পর্যন্ত আরো বেশি দেখছি, এই আইডিয়াল কলেজ আর সিটি কলেজ প্রত্যেক সপ্তাহে তারা মারামারি, কাটাকাটি, একটা মানে হুলস্থুল, মানে ধুন্ধুমার কাণ্ড প্রায়ই ঘটে। তারপরে এই 7 কলেজ নিয়ে এর আগেও আমরা দেখছি নানান ধরনের এই রোড ব্লকেট করে দেওয়া, মানুষের রোগী অসুস্থ টসুস্থ, এগুলো দেখছি। আমার কথা হলো, হ্যাঁ, এটা ওই বিগত সরকারের আমলে আরেফিন সিদ্দিকী নামে একজন ভাইস চ্যান্সেলর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর হারুন সাহেব ছিলেন, তাদের যৌথ পরিকল্পনা অনুযায়ী এটাকে অধিভুক্ত করা হয়েছিল এই 7 কলেজকে। কিন্তু এটা কি আর বাস্তবসম্মত কিনা, বা আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা প্রপারলি হ্যান্ডেল করতে পারে কিনা, ওরা যেটা বলছে ওদের আইডেন্টি ক্রাইসিস সার্টিফিকেট আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে হবে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ, কিন্তু আপনি ঢাকা কলেজ থেকে পাশ করছেন। ওরা যেটা চেয়েছে একটা স্বতন্ত্র, আবার জাতীয় বিশ্ববিদ্যালয় হলেও সেটা তাদের সম্মানের জন্য, ইগোর জন্য লাগে। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় বিস্তৃত 35 লক্ষ ছাত্র তারা ডিল করে, সব রকমের ছাত্র তারা একেবারে, যাদেরকে কেউ নেয় না সেটাও জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রহণ করে, এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো। তো তাদের সাথেও তারা মিলতে চাচ্ছে না। তাহলে তারা কি চাচ্ছে এইটা নিয়ে সে যেটা বললো, আপনি এত এত সংস্কারের কথা বলছেন, দেখেন এই বিগত 15 বছরে এদেশে অর্থনীতি লুণ্ঠন যেমন হয়েছে, গণতন্ত্র যেমন ধ্বংস হয়েছে, সব কিছু হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে সমস্ত প্রতিষ্ঠান, ইলেকশন ধ্বংস হয়েছে, সব ধ্বংস হয়েছে। শিক্ষা কি ধ্বংস হয় নাই? শিক্ষার নামে এখানে কি হয়েছে বলেন? এই যে IMGPA 5, এই যে একটা জেনারেশন তৈরি হয়েছে, হাজার হাজার লক্ষ, এদের পড়াশোনা, তাদের মান, আবার আপনি এক এক রকম সকাল বিকাল এক এক রকমের এক্সপেরিমেন্ট করতেছেন। একবার আপনি ওই নৈর্বর্তিকে যাচ্ছেন, একবার আপনি ওই যে সৃজনশীলে যাচ্ছেন, নানান ধরনের কাণ্ড কাহিনী। তারপরে নানান ধরনের বিতর্ক আছে যে শিক্ষার ধরন কি হবে, দ্বিমুখী হবে না ত্রিমুখী হবে, এইগুলো নিয়ে নানান ধরনের বিতর্ক আছে। সেই জন্যে একটা কমপ্লিট প্রায় আপনার, তারপরে এই সিলেবাসের মধ্যে একেবারে ইতিহাস ঐতিহ্যের নামে জাতির জনক বঙ্গবন্ধু রাজবরে পড়তে হয়েছে, এবং এমন সব ইতিহাস সংযুক্ত করা হয়েছে যেগুলো আমাদের সমাজ ব্যবস্থার সাথেও যায় না ঘটনা। তো এই যে সামগ্রিক বিষয় বা এর মধ্যে ভুলে ভরা, এখন পর্যন্ত আপনি জানেন কিনা, বই, ছাত্রদের বই কিন্তু এখন হাতে পৌঁছায় নাই। আপনি জানুয়ারি মাস চলে যাচ্ছে,
ফেব্রুয়ারি মাসেও দিতে পারবে সেরকমও কোনো গ্যারান্টি নাই, মার্চেও দিতে পারবে কিনা জানি না। এটিকে একটা সংকট না, আপনি গভীর সংকট না? আপনার গণতন্ত্র ডিস্ট্রয় হইলে আপনি সে রিকভার করতে পারেন, আপনার অর্থনীতি আপনি পুনরুদ্ধার করতে পারবেন, সবই পারবেন, কিন্তু আপনার এডুকেশনটা যে ধ্বংস হইল নানানভাবে, এখানে দলীয়করণ, নগ্ন দলীয়করণ, উৎকৃষ্ট দলীয়করণ, শিক্ষক নিয়োগে, কি ভয়ঙ্কর একটা বাস্তবতা। ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের খবর নাই, 34তম 35তম একেবারে উৎকৃষ্ট ছাত্র। একজন ভাইস চ্যান্সেলর তো বলেই দিয়েছেন যে যুবলীগের পদ দিলে আমার আর ওই ভাইস চ্যান্সেলরগিরি আমি করবো না, ওইটাই গ্রহণ করব। তো এই যদি হয় অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটা প্রেস রিলিজের 8 লাইনে ভুল যদি হয় 24টা বানান, তা আমি এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষক, এই আছে আমাদের এখনো অনেক প্রাজ্ঞ শিক্ষকজন আসে, সকলেই না, কিন্তু আমার কথা হলো যে এই যে কম্প্রিহেন্সিভ একটা শিক্ষার সামগ্রিক একটা জাতি রাষ্ট্র হিসেবে আমাদের দরকার সেটা। এই যে ঘটনা ঘটছে এখানে আমি বলবো বিগত সরকারের জঞ্জাল হোক আর যাই হোক, আপনি 5 মাস সময় পেয়েছেন, আপনার হানিমুন পিরিয়ড না এটা নিয়ে কি কারণে? এটা তো জটিল সমস্যা। তো এই সমস্যা নিয়ে কি কারণে আপনি আলোচনা করছেন না? নতুন একটা বিশ্ববিদ্যালয় তারা চায় কি করে, সেটা তো আবার এমনও না যে একটা রাতারাতি সম্ভব। একটা বিশ্ববিদ্যালয় অবকাঠামো, জনবল, নানান ধরনের ব্যাপার থাকে। তো কি করা যায়? এটা তো সমস্যা এমন না যে ক্যান্সার, যেটা একেবারে সমাধান করে যাবে না, কেটে ফেলা যাবে, তা তো না। তো কেন আপনি এতদিন করেননি? এখন আপনি দায়ে পড়ে করছেন, ঠ্যাঙ্গানি খায়ে করতেছেন, জিনিসটা তো ভালো হলো না। আরও আগেই এই জিনিসটা আলোচনা, শিক্ষা উপদেষ্টা কি করেন আমি জানি না, বা এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে এর মধ্যে কেউ না, ছাত্ররাও আছে, তারা এই সমস্যা জানে, যারা বৈষম্য, তাহলে তারা কেন করেনি? কালকে আপনি মানুষের ক্ষয়ক্ষতি করে, কালকে যদি এর মধ্যে আপনি কি মনে করেন যে এর মধ্যে সুযোগ সন্ধানী কেউ নাই? অবশ্যই সুযোগ সন্ধানী থাকতে পারে, একটা পতিত শক্তির প্রেতাত্মা থাকতে পারে, যারা এর মধ্যে ইন্ধন দিয়ে, উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরি করতে পারে। যদি একটা ডেড বডি পড়ে যেত তাহলে কি হতো আপনি বলেন? সেরকম চক্রান্ত তো ছিল। শরীফ ভাই, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে এই যে আপনার ছাত্র যে 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র কিছু একটা করার দাবি জানিয়েছে, এটা আসলে কতটা যৌক্তিক? আমি মনে করি যে সমস্যাটা আছে, এটা জেনুইন একটা সমস্যা। এই সমস্যাটা শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য যে ধরনের মানসিক প্রশান্তিটা দরকার, সেই প্রশান্তিটা তাদের মধ্যে নেই। বাউল ভাই যেটি বললেন যথার্থ, এটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। তো এরকমের একটা ঝুলন্ত অবস্থায় আপনি তাকে যতই চেষ্টা করেন, পড়ার টেবিলে বসাটা খুব কঠিন। এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমত রাষ্ট্রকে স্বীকার করে নিতে হবে যে এটা একটা সমস্যা। আগের সরকার এটি সৃষ্টি করলেও এই সরকার অনেকগুলো জায়গায় যে ইন্টারভেন্ট করছে, এই জায়গাটা করলো না কেন? যদিও আজকে যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু স্বীকার করেছেন যে আমাদের ক্ষমতার পাটাতন হচ্ছে শিক্ষার্থীরা। তো 6 মাস আগে যে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আপনাকে ক্ষমতায় বসালো, সেই শিক্ষার্থীদের কথা কয়দিন পরে ভুলে গেলেন? আপনি এদেরকে বারবার ডেকেছেন, এর আগে একাধিকবার ডেকেছেন, ডেকে তাদের সাথে কথা বলেছেন, কিন্তু আপনি এটিকে সিরিয়াস কোনো ইস্যু মনে করেননি। যদি মনে করতেন তাহলে আজকের যে বৈঠকটা, এই বৈঠকের আগে কেন রক্ত ঝরাতে হলো, কেন এরকমের একটা পরিস্থিতি তৈরি হতে হলো? আপনারা কেন তাদেরকে নিয়ে ডাকলেন না? এটি কেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তো দায়িত্ব না, এটার দায়িত্ব হচ্ছে সরকারের, এটার দায়িত্ব রাষ্ট্রের। আপনি উপাচার্যকে আপনি দায়িত্ব গ্রহণ করার জন্য হয়তো নানা কারণে বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঘটনা ঘটেছে তাকে সামনে এনেছেন। আমাদের শিক্ষা মন্ত্রণালয় কি করে, তাদের দায়িত্বটা কি? এবং এই যে মনোভাব, গত পরশুদিন ইবতেদায়ী শিক্ষকদের সাথে যে আচরণটি আপনি করলেন, এটিকে আপনি করতে পারেন? বাংলাদেশের একেবারে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, বঞ্চিত জনগোষ্ঠী, তাদের একটা হচ্ছে ইবতেদায়ী শিক্ষকরা। তারা ঢাকায় এসেছে, কই আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যখন মিছিল হয়েছে না, এখানে রাজু ভাস্কর্যের সমাবেশ হয় না, হাইকোর্টের সামনে ঘেরাও হয় না, বঙ্গভবন ঘেরাও হয় না, আপনি তো তখন তার কাছেও যেতে পারেন না, সাহস পান না। কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ আসলেই আপনি আপনার হ্যাডমটা তাদের উপরে দেখান। আমি এই সমস্যাটা সমাধান করার জন্য এখন মনে করি সরকারের একেবারে এক্সক্লুসিভ একটা ভাবনা থাকতে হবে। আপনি যে সময়টা পেয়েছেন, এই সময়ের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে পারতেন, কিন্তু আপনি যেটা করছেন না, আপনি আন্তরিকতা দেখাচ্ছেন না। এবং আপনি যদি বাংলাদেশের অনেক শিক্ষাবিদ আছে, এমনকি বাংলাদেশে অনেক প্রবাসী আছে যারা বাংলাদেশের শিক্ষা নিয়ে সহযোগিতা করতে চায়, কোনো ধরনের আর্থিক সহযোগিতা ছাড়াই, তারা স্বেচ্ছায় অনেক রকমের সহযোগিতা আপনাকে করতে চায়। আপনি তাদেরকে নিয়ে একটা টিম করেন। এই যে বড় বড় কলেজগুলো আছে, এর সাবেক প্রিন্সিপাল যারা আছেন, তাদের মধ্যে দলবাজদের বাইরে যারা শিক্ষা নিয়ে জেনুইন কাজ করেন, আপনি তাদেরকে ডাকেন, ডেকে কথা বলেন। আপনি কারোর সাথে কথা বলতে চান না, আপনার সাথে কথা আপনি
মাঝে মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন, কারোর জন্য 4 মিনিট, কারোর জন্য 6 মিনিট, কারোর জন্য 9 মিনিট, আপনি সিরিজ কতগুলো করে শেষ করে দিলেন। আমি তো মনে করি যে আপনার ডায়লগটা কন্টিনিউ করা উচিত ছিল। গত 6 মাস ধরে আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মিছিল মিটিং করেছি, আপনি কেন রাত্রে 2টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়ে ডাকসু নির্বাচন দিতে হবে? আমি দেখতে পাচ্ছি যে একটা বিরাট সংখ্যক শিক্ষার্থী তারা অনবরত একটা অস্থিরতা ক্রিয়েট করে রাখছে, কিন্তু এর বাইরে তাদের থেকে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী তারা পড়াশোনাটা করতে চায়। অনেক অভিভাবক তার সন্তানকে এখানে অনেক কষ্ট করে পাঠায়। আপনি ডাকসু নির্বাচন দিতে হবে, এটা তো সকালবেলায় মিছিল করা যায়। কালকে যেটা হয়েছে এটা না হলেই ভালো হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এটাও মনে রাখতে হবে যে এই যে কলেজগুলো তারা যেভাবে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে, তাদের প্রতি বরং সহযোগিতাটা করা দরকার ছিল। ধন্যবাদ আপনাকে। বাবুল ভাই, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়ার বিষয়টিকে 7 কলেজের শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ এবং নিউ মার্কেট থানার ওসি শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তো আমরা যতটুকু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি কিন্তু এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং প্রভিসিও বার্তা দিয়েছেন, উনিও দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমাও চেয়েছেন। তারপরেও এই দাবিতে আপনার ক্লাস বর্জন, আমার মনে হয় তাদের যে মৌলিক দাবিটা, মূল দাবিটা, জীবন ঘনিষ্ঠ যে দাবি, সেই দাবি যদি পূরণ হয়ে থাকে তাহলে কিন্তু এগুলা খুব বড় ইস্যু না। এখানে কোনো ঘটনাও ঘটে নাই। আমি শুনেছি প্রভিসি, আমি ডিটেইল জানি না, ছাত্রদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেটা জানা উচিত। একটা কৌশলগত জায়গা, হ্যাঁ, সেন্সিটিভ জায়গা। কথাই কিন্তু সব কথাই বিশ্বযুদ্ধ হয়, কথাই বিশ্বযুদ্ধের সমাধান হয়ে যায়। আপনি কিভাবে বলবেন, কতটুকু বলবেন? হাসিনার এক কথাই কিন্তু হাসিনা বরবাদ হয়ে গেছে, হ্যাঁ, রাজাকারের বাচ্চা। সেই জন্যে আপনি যেখানে বসবেন, দায়িত্বশীল জায়গায় বসলে আপনাকে কথা মেপে, আওয়ামী লীগের আমলেও আমরা টকশো করেছি, কথা বলেছি, আমাদের ঘাড়ের উপরে একটা ওই একটা আইন ছিল, হ্যাঁ, একটা গর্দান তরবারি থাকতো, তার মধ্যেও আমরা কথা বলছি, আমরা প্রতিবাদ করেছি। ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন একবার কি কথা বললো না, এখানে লাইভ টপ শোতে কি থেকে কি বলবো আমি জানি না, বললে ফাঁসি হয়ে যেতে পারে এক কথার জন্য। সেই জন্য আপনাকে ডিল করা, ছাত্রদের ডিল করা ডিফিকাল্ট। আবার এটাও শুনেছি যে ছাত্ররা 20 জন 30 জন কোনো কারো অনুমতি না নিয়ে ওনার রুমে ঢুকে গেছেন। 20 জন 30 জনের ভিতরে কোনজন কোন মতের কে কি বলবে, তারা প্রভোগ করতে পারে, অসম্মানজনক আচরণ করতে পারে। আমি যে ভিডিওটা দেখেছি তার সাথে উদ্ধত আচরণ করতে পারে, একজন শিক্ষকের সাথে কীভাবে আছে, এইটাও তো ছাত্রদের জানতে হবে। সেই জন্যে আপনি সমস্যা শুরু থেকে যদি সমাধান না করেন, এটা বাড়তে থাকে বেড়ে বেড়ে এই জায়গায় এসছে। তবে আমি যেটা মনে করি, ছাত্রদের উচিত এখন আমার মনে হয় ক্লাসে ফিরে যাওয়া। শুধু এইটা না, আরে ভাই প্রতিদিন তো মারামারি দেখতেছি, এই নিউ মডেল কলেজ, কি এই আইডিয়াল কলেজ, সিটি কলেজ, তিতুমির কলেজ, এগুলো এনাফিনা। আবার ওই যে তিতুমির কলেজ আলাদা একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিচ্ছে, নিজেদের রাস্তা অবরোধ করছে। আরে ভাই এদিকটা ধুমরো সুজাই, আর গভর্নমেন্টের একটা দুর্বলতা, তারা নড়ে না চড়ে না, তাদের কথা পুলিশ শুনে না, না পুলিশকে বলে না, নাকি একটা বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ, এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। কিন্তু এটা খুবই একটা নাজুক অবস্থা। বাংলাদেশের মানুষ হেনস্থা হচ্ছে। ঢাকা শহরে প্রতিদিন এই যে এদের এই আন্দোলনের জন্য কোনো না কোনো কলেজ এগুলো আছে, তো এগুলোর তো একটা শেষ আছে, শেষ হইতে হবে নাকি? আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে দেশে অনেকগুলি সংস্কার কমিশন হয়েছে, বাট শিক্ষা সংস্কার কমিশন হয়নি। সরকার এটা আসলে কেন প্রয়োজনীয়তা মনে করেননি? আমি এই বিষয়টা বিভিন্ন সময় বলি যে আমাদের দেশে জীবন ঘনিষ্ঠ যে ইস্যুগুলো আছে, আমি দেখতে পাই সরকারের সেই বিষয়গুলোতে মনোযোগটা কম। সরকার যাদেরকে নিয়ে এসে কাজগুলোর মধ্যে যুক্ত করেছে, এর মধ্যে একটা এনজিওটিক অ্যাপ্রোচ এদের মধ্যে আছে। এবং আপনি সংস্কার বলতে একটা ধূম্র জাল এখানে তৈরি করা হয়েছে, রহস্যজনক কতগুলো আচরণ। এবং মনে হয় যেন সংস্কার মানে হলো পদ্মা নদীর উপর থেকে আর একটা ব্রিজ বানাতে হবে, এটি হলো সংস্কার। আপনার তাজমহল আর একটা তাজমহল বানানো যেন সংস্কার। সংস্কার মানে হচ্ছে আপনি যে সমস্ত নীতি বা পরিকল্পনাগুলো জনবান্ধব না, জনস্বার্থ পরিপন্থী, সেগুলোকে বাতিল করে দিয়ে নতুন পরিকল্পনার দিকে যাওয়াই হচ্ছে সংস্কার। আমি এই সময়কালে যেটা উদ্বেগের সাথে এবং কষ্টের সাথে দেখছি যে সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা মনোযোগ দেওয়া দরকার ছিল, যে শিক্ষার্থীদের রক্তের মধ্য দিয়ে আপনি পাওয়ারে বসছেন, সেই শিক্ষার্থীদেরকে আপনি বিভক্ত করে ফেলেছেন। প্রথম দিন, কোন দিন? আপনি যখন উপদেষ্টা নিয়োগ করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2 জন, কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো থেকে যারা মৃত্যুবরণ করলো, শহীদ হলেন, তাদের কোনো অংশগ্রহণ এখানে নেই, বিভক্তি হয়ে গেল তখন। তারপরে আপনি অতিরিক্ত
একটা জায়গায় গুরুত্বটা দেন। মনে আছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার আগে হঠাৎ করে আমরা দেখলাম কেবল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদেরকে আপনি ডাকলেন, কিন্তু এর বাইরে অনেক ছাত্র সংগঠন ছিল, তাদের তো প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। আপনি তাদেরকে মিনিমাম তাদের সম্মানটুকু দিলেন না বা তাদের স্বীকৃতিটুকু দিলেন না, এটা ঠিক হয়নি। আরেকটা জায়গা হচ্ছে যে প্রথম দিন থেকেই আপনি সরকারের পাশাপাশি আরেকটা সরকার, এটা আমি কয়েক জায়গায় বলেছি যে আমরা চেয়েছিলাম সচিবালয় থেকে রাষ্ট্র পরিচালনা হোক, কিন্তু আমি দেখেছি সচিবালয়ের পাশাপাশি রাজু ভাস্কর্য থেকেও আরেকটা বিকল্প সরকার আপনি গঠন করেছেন। সরকারের উচিত ছিল তাদেরকে নিবৃত্ত করা এবং প্রথম দিন তাদেরকে ক্লাসে ফেরত পাঠানো। আমি এখন পর্যন্ত যেটা দেখি যে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অরাজক অবস্থাটা ছিল, বাবুল ভাই বলেছেন আগের সরকারের সময় আমরা ক্লাস 3 প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন, ভোটের আগের রাতে যেমন ভোট হয়ে যেত, পরীক্ষার আগের দিন বিসিএস এর প্রশ্নপত্র, মেডিকেলের প্রশ্নপত্র, অনেক রকমের ঘটনা আছে। কিন্তু তার যে পুনরাবৃত্তি হবে এটাকে আমরা চেয়েছি, আমরা চাইনি। কিন্তু সরকার যদি চাইতো এই সময়কালে, এই সরকারকে ছাত্র সংগঠন বলেন, রাজনৈতিক দল বলেন, যতটা সহযোগিতা করেছে অন্য কোনো সরকার এতটা সহযোগিতা পায়নি। সরকার কেন এই জায়গাটা যেতে চাইছে না? আমার ধারণা যে সরকারের মনের মধ্যে এই যে সংস্কারের মাধ্যমে তার হয়তো বিকল্প কোনো পলিটিক্স এখানে সেট করার একটা প্রবণতা আছে, এবং যে ছাত্র প্রতিনিধিরা সরকারের মধ্যে আছে আমি এইটার জন্য তাদেরকে দায়ী করব। কারণ তারা যে আন্দোলনটা শুরু করেছিলেন তার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে আমি মনে করি যে সেটাই ছিল ফার্স্ট প্রায়োরিটি। এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের, শহরের সাথে গ্রামের, কিন্তু এরা সম্ভবত এখন পর্যন্ত আমি এদের কারো মুখে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য, এই যে ইবতেদায়ী শিক্ষকরা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা, তারা যে বৈষম্যের শিকার, আমি তো এই কথাটি এই যে দুইজন ছাত্রনেতা সরকারে আছে, আমি তো তাদের মুখ থেকে শুনতে চেয়েছিলাম যে তারাই কথাগুলো বলবে, কিন্তু তারা যে সমস্ত এজেন্ডাগুলো নিয়ে আসেন একেবারে সবসময় চোয়াল শক্ত করে কি বলেন, আমরা তাদের কাছ থেকে এটি চাই না। কারণ যেহেতু তরুণ, তাদের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু এখনো অনেক। বল ভাই, বাংলাদেশে তো বিভিন্ন ধরনের শিক্ষা মাধ্যম আছে, আপনার ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, কওমি, আলিয়া। তো এটি একটি স্পর্শকাতর বিষয় দেখেই কি আপনার সরকার শিক্ষা সংস্কার কমিশন করেনি এরকম? আমি জানি না কি কারণে করছে না। সমস্যা তো শুধু ওইটা না, সর্বাঙ্গে ব্যথা ঔষধ কথা। আমার গোটা শিক্ষা নিয়েই সমস্যা, শিক্ষার মান নিয়ে সমস্যা। যে বললাম না আই এম জিপিএ 5 মার্কা, আপনি খবর নিয়ে দেখেন এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়ে, একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে 3.5 মিলিয়ন ছাত্র, 35 লক্ষ ছাত্র, এর মধ্যে কয়জন মানসম্মত ছাত্র বের হচ্ছে আপনি জানেন? অথচ এই জাতি রাষ্ট্রের একটা বিরাট খরচ কিন্তু তাদেরকে বহন করতে হইতেছে। আপনি চিন্তা করতে পারবেন না, আপনি নানান ধরনের অসঙ্গতি আছে। আপনি দেখেন, আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, ওইখানেও আন্দোলন হয়েছিল কিন্তু এক সময়, আমি যখন গেছি আমি ভুলে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আর সব প্রতিবাদ করে উঠছে। ওই আন্দোলনে তাদের নামের জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং লোক মারা গেছে কয়েকজন, শুধুমাত্র তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় নয়। আমি ওইটা না, আমার কথা হলো কি, ছাত্ররা স্পর্শকাতর। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে পুলিশের ক্যাডারে, এডুকেশন ক্যাডারে, নানান ক্যাডারে আপনি দেখবেন, অ্যাডমিন ক্যাডারে অনেক, অসংখ্য। তার মানে কি আপনার মেধাটার অপচয় হচ্ছে না? আপনার এই ক্যাডারের জন্য তো আপনার জেনারেল সার্ভিস থেকে, আপনি যদি ওইখানে বিষয়ভিত্তিক আপনি কৃষি নিয়ে তাকে পড়াচ্ছেন, আপনি তার কাছ থেকে সেই সার্ভিসটা নিচ্ছেন। আপনি বুয়েট থেকে পাশ করে পুলিশে ভর্তি হইতেছে, তার মানে কি আপনি যে ইঞ্জিনিয়ার তৈরি করেন, আরে বাবা আমার তো পড়বার জন্যে, তোমার যদি পুলিশে যাবার ইচ্ছা থাকে তাহলে তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো না বা সাধারণ শিক্ষা তুমি কেন করণ করো নাই? এই যে নানান ধরনের, ইভেন অনেক ডাক্তার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে, ফরেন ক্যাডারে, হ্যাঁ, বা এই তাহলে কি তার কাছ থেকে আমি কি সার্ভিসটা পাইলাম? অথচ একজন ডাক্তার বানাইতে এই রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ হয়। ডাক্তারের বাবা কিন্তু ওই যে টাকা দেয় সেই টাকায় তার পড়াশোনা হয় না, বা ইঞ্জিনিয়ারের বাবা। তো এই ধরনের ব্যত্যয় তো আছে। আর আমারও একটা ভাবনা আছে, এই যে হাজারে হাজার আইএ পাস আর বিএ পাস লক্ষ লক্ষ প্রতি বছর বের হচ্ছে, এই আইএ পাস আর বিএ পাস দিয়ে আমি কি করব আপনি বলেন? হ্যাঁ, এদেশের শিক্ষা, উচ্চশিক্ষা সকলের জন্য তো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা উচ্চশিক্ষা ধারণ করবার মতো মেধা আছে বা যোগ্যতা আছে, তাদেরকে রাষ্ট্র প্যাট্রোনাইজ করে, বিনিয়োগ করে একটা বিশেষায়িত একটা শিক্ষা তাদের সুযোগ দেয়। আর যারা সেটা করবার মতো মেধা যার নাই, তাকে আপনি নানান ধরনের কারিগরি শিক্ষা, নানান ধরনের ভাষা শিক্ষা, নানান ধরনের
উৎপাদনমুখী শিক্ষার মধ্যে আপনি যদি 3 বছর আপনি শিখিয়ে দেন, শুধু আপনি ল্যাঙ্গুয়েজ শিখাই দেন না, তাহলে দেখবেন স্ক্যান্ডিনেভিয়ান অনেক দেশ আছে যেখানে অনেক মানুষ প্রয়োজন, যেটা শ্রীলঙ্কা থেকে ফিলিপাইন থেকে অসংখ্য অনেক বেশি যাচ্ছে। আমার এখান থেকে যারা যায় লেবার ছাড়া আর কোনো উপায় নাই, মিডিল ইস্টে বলেন, মালয়েশিয়া বলেন, আর ইউরোপ আমেরিকা এবং যত 4th ক্লাস জব। আপনি যদি এই কাজগুলা, তাহলে আমার এই শিক্ষা, কারিগরি শিক্ষাটা, আমি জানি না এটা নিয়ে কেউ ভাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আছে। খালি মাদ্রাসা শিক্ষা, ইবতেদায়ী শিক্ষার এই যে জেনারেল শিক্ষা বা ইংরেজি শিক্ষা, এই সমস্যা তো না। আমার শিক্ষার মধ্যে নানাবিধ একটা সর্বাঙ্গে ব্যথার মতো অবস্থা, সেই ব্রিটিশ আমলের সেই পদ্ধতি এখনো চালু রয়েছে। তাহলে এটা নিয়ে কেন কমিশন হবে না? এটা নিয়ে কেন না? এর মধ্যে কোনো ধান্দা নাই না কি না আমি জানি না। এখন যদি ইলেকশনের কথা কই, যে নানান ধরনের অব্যবস্থা, নানান ধরনের দুর্বলতা, নানান ধরনের আইন শৃঙ্খলার অবনতি, প্রতিদিন আন্দোলন, তারপরে প্রতিদিন আপনার কি জিনিসপত্রের দাম কোনো কমছে না, কোনো কিছু হচ্ছে না, তাহলে এই সরকার দিয়ে আমি কি করব? আমি বদলাই কি লাভ? এই প্রশ্ন যদি একজন করে তাহলে আপনি কি বলবেন? সেই জন্যই বলা হয়েছে যে নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত না দেবেন, একটা স্টেবল সরকার যদি না আসে, সরকারের নানান উইং থাকে, তাদের চিন্তা থাকে, তাদের জবাবদিহিতা থাকে, আর সরকারের আকারও তো ছোট, নানান ধরনের নানান জায়গা থেকে এক গাছের ছাল এক গাছের বাকল লাইনে আপনি একটা সরকার তৈরি করছেন। এই সরকারের কারো কথা কেউ শুনছে না, কমান্ড নাই, সেন্ট্রাল কোনো কমান্ড নাই, প্রধান উপদেষ্টা একরকম, তার উপদেষ্টা আরেকজনকে আর একরকম, সকালে বিকেলে দুলাই অন্ধকার একটা অবস্থা। তো এইভাবে কি রাষ্ট্র চলে? এভাবে কি কোনো দেশ চলে? আপনি বলেন। জি, আপনি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি আলোচনা, যাচ্ছি শরীফের কাছে। শরীফ ভাই, আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে সংস্কার নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে, কি ধরনের সেটা? ধন্যবাদ। আমি আগেও বলেছি যে আগের সরকার, আওয়ামী লীগ সরকার, তারা তাদের কথাবার্তার মধ্যে মানে এমন জায়গায় নিয়ে গিয়েছিল উন্নয়ন, এটি একটা ঠাট্টা মশকরা থেকে গালি, সব কিছুতে এই শব্দটি ব্যবহৃত হতো, এবং তারা দুটোকে মুখোমুখি দাঁড় করিয়েছিল মানুষের কাছে, আপনি গণতন্ত্র চান নাকি উন্নয়ন চান। এবং এই যে আচরণটা, এই যে দৃষ্টিভঙ্গিটা এখন দেখা যাচ্ছে, আপনি নির্বাচন চান নাকি সংস্কার চান, এবং সংস্কার শব্দটির অতিরিক্ত ব্যবহারের কারণে এটা ক্রমশই মানুষের কাছে একটা হাস্যকর বিষয়ে পরিণত হচ্ছে। আমাদের দেশের কতগুলো জায়গায় পরিবর্তন দরকার। আমাদের 15 বছর অথবা 53-54 বছরে যে জঞ্জালটা জমেছে, আমাদের একটা সুযোগ এসেছে সেই জঞ্জালটা পরিষ্কার করার, এবং জঞ্জালটা পরিষ্কার করার জন্য আপনার উদ্যোগটা নিতে হবে, এটা বাস্তবসম্মত। আপনি ওই যে আমেরিকার সোসাইটির সবগুলো যদি এখানে এনে প্রয়োগ করতে চান, সেটি হবে না। আপনি ইউরোপিয়ান সোসাইটির ডেমোক্রেসি যদি এখানে প্র্যাকটিস করতে চান, হবে না। আমার এখানকার বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। আপনি সেটি না বুঝে আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন, এই কাজগুলোকে আপনি আসলে এখানে প্রয়োগ করতে পারবেন? হঠাৎ করে গত পরশুদিন দেখলাম ইলেকশন সংস্কার কমিশনের যারা দায়িত্ব নিয়েছেন, তারা কি বলছেন যে এখানে স্থানীয় সরকারের, আমাদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা সাংবিধানিকভাবে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলা হয়েছে। আপনি সেখানে প্রস্তাব নিয়ে এসেছেন মেয়র, পৌরসভার মেয়র এবং চেয়ারম্যানকে তাকে গ্রাজুয়েট হতে হবে। আচ্ছা, এটি শোনার পরে কেউ কেউ খুশি হয়। কেন খুশি হয় জানেন? যে এর বাড়ির সাথে ওই বাড়ির গন্ডগোল আছে, সে যখন দেখে যে তার বাড়ির চাচতো ভাই সে আগামীতে ইলেকশন করবে, কিন্তু সে যেহেতু তার গ্রাজুয়েশন নাই, সে খুশি হয় যে এই সুযোগে আরে তুমি তো কালু ভাই এবার দাঁড়াইতে পারবে না, এই কারণে খুশি। কিন্তু এটা কি আসলে প্র্যাকটিস করার মতন বিষয়, প্রয়োগ করার বিষয়? আপনি এখানকার এমপিকে তার কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, কিন্তু চেয়ারম্যান হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, এটা কার মাথা থেকে এলো? এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি সেই আইয়ুব খানের যে বেসিক ডেমোক্রেসি, সেই প্রস্তাবটা করে বললেন কি, যেখানে মানুষ ভোট দিয়ে মেম্বার ঠিক করবে এবং কাউন্সিলর ঠিক করবে, তারা গিয়ে চেয়ারম্যান এবং মেয়র ঠিক করবে। তো এইখানে যে একটা হর্স ট্রেডিং হবে, এটি কি আপনি জানেন? এক একজন মেম্বার হওয়ার পর সে যে কত টাকায় বিক্রি হবে এটি জানেন? আর এর ভেতর থেকে গ্রামীণ পরিবেশে, গ্রামে ক্ষমতার কাঠামোর থেকে জনগণকে যে আপনি বিচ্ছিন্ন করে ফেলছেন, এই চেয়ারম্যানের কাছে ওই জনগণের কোনো দাম থাকবে না। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে এমনি তো 4 পয়সার দাম দেয় না ভোটারকে। এইটা যদি আপনি করতে চান, তাহলে এটা কি কোনো প্রয়োজন ছিল? এটা কি আমার এইখানে এটিকে প্র্যাকটিস করার মতন বিষয়? আপনি পশ্চিমবঙ্গের বলতে পারেন সেখানকার পঞ্চায়েত সিস্টেম, এটা অনেক কিছু, আর সেটা তো তারা একদিনে তৈরি করে নেয়, তাদের দীর্ঘ সময় লেগেছে। আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি কলমে কালি আছে, আপনি মনের মতন করে লিখছেন। এক। দ্বিতীয়ত, আপনি সংবিধান,
সংবিধানটা যেভাবে, আপনার কোনো কিছুর প্রতি কোনো দয়া মায়া, কোনো রেসপন্সিবিলিটি আপনার নাই প্রত্যেকটা জায়গায়। এবং আমি অনেকগুলো জায়গায় দেখছি যে রাজনৈতিক একটা সংকট তৈরি করে রাখার জন্য এই যে প্রস্তাবগুলো এসেছে, অনেকগুলো প্রস্তাব বাংলাদেশে আমরা এখন হয়তো বুঝতে পারছি না দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট তৈরি করবে। আপনি 70 অনুচ্ছেদের কথা বলছেন, আপনি 70 অনুচ্ছেদ যদি তুলে ফেলেন তাহলে কি হবে জানেন? ওই যে গরু কেনার মতো করে ভারতে যেটা হয়, হ্যাঁ, আপনার এখানে বন্ধ রাখতে হবে যে সরকার পড়ে যায় এই রকমের আস্থা ভোটের জায়গাটায় দলীয় এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না, অন্যান্য জায়গায় আপনি ওপেন করে দেন। কিন্তু এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে ওই যে মনে আছে আব্দুল জলিলের ট্রাম্প কার্ড, এরকমের ঘটনা ঘটবে। তো এই ঘটনাগুলো আপনি জানেন, জানার পরেও কেন এইগুলো করছেন? আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে এদের মধ্যে 111-এর সমর্থক যারা, ওই সময় সরকারের সাথে যারা ছিল, তাদের কেউ কেউ এর মধ্যে আছে, এর কাছাকাছি আছে, ওই কনসেপ্টগুলো এর মধ্যে নিয়ে আসছে। আমি সরকারের কাছে অনুরোধ করব যে সুযোগটা এসেছে, আমি কিন্তু বলি না যে কালকেই ভোট দিতে হবে, আমাদের এখানকার নির্বাচনটাকে অর্থবহ করার জন্য মিনিমাম কতগুলো কাজ করতে হবে। কিন্তু সংস্কারটা এরা যেটাকে মিন করছে যে 20,000 লোকের 22 বছর লেগেছিল তাজমহল তৈরি করার জন্য, এইখানে কিন্তু সেটা দরকার নেই। এই যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা অধ্যাদেশ হয়েছে, এটাই হচ্ছে সংস্কার। তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, আমি তো মনে করি নির্বাচন সংস্কারের আপনার 70% অ্যাচিভ হয়ে গেছে। বলছিলেন যে এই প্রস্তাব না, ধূম্রজালের কথা, ধূম্রজালের কথাই বলি, ধূম্রজাল তো আছে, শোনেন, সংকটও তৈরি করে। এই যে আইয়ুব খানের কথা বললো, শোনেন, আইয়ুব খানের এক নাপিত তার চুল কাটতো, তো চুল কাটতে যাই জিজ্ঞেস করতো যে স্যার নির্বাচন কবে দিবেন? এই কথা শোনার পরে আইয়ুব খানের চুল খাড়া হয়ে যেত, তো নাপিতের কাটতে সুবিধা হইতো। তো আইয়ুব খান একবার বিরক্ত হয়ে বারবার মাঝে মাঝেই জিজ্ঞেস করছে, একবার বিরক্ত, এই তুই একটা ভোটের কথা কেন জিজ্ঞেস করিস এ আদব? কয় স্যার এই কথা কইলে আমার চুল কাটতে খুব সুবিধা হয়, আপনার চুল খাড়া হয়ে যায়, তখন আমি ভালো করে কাটতে পারি। তো আমি দেখছি এক শ্রেণীর মানুষের নির্বাচনের কথা শুনলেই মানে তাদের খিস্তি খেয়ে শুরু হয়ে যায়। আরে ভাই, গণতন্ত্র নির্বাচনের কথা বাদ দিয়ে আপনি কিসের সংস্কার, কিসের কি আপনি বলছেন? সংস্কার নিয়ে কোনো বিরোধ নাই। এই যে সে যেটা বললো শরীফ, আর অনেকগুলো রিপোর্ট দিয়েছেন, কে বলেছে ভোটের, কেউ কি দাবি তুলেছে 17 বছরে ভোট করতে হবে, করলে অসুবিধা নাই, হ্যাঁ, কেউ কি বলেছে 21 বছরের এমপি ক্যান্ডিডেট হইতে হবে, এটা কি এমন জরুরি প্রয়োজন আছে কিনা আমি জানি না, হোক, তাহলে ওই যে বিএনপি 2 বছর বিচারপতির বয়স বাড়াইছিল, এটি নিয়ে এখানে আন্দোলন হইলো, সেগুলোও কোনো কথা না। আপনি যেই প্রস্তাবগুলো দিচ্ছেন উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেটা আমাদেরও প্রস্তাব, সেটা কখন কিভাবে বাস্তবায়ন হবে? 400 সিট বানাইবেন, নারীদের সরাসরি নির্বাচন, একটা দক্ষযজ্ঞ কাণ্ড। তারপরে এই যে ভোটের বয়সে যদি 17 বছর করে নির্বাচন, আরো ভোটার তালিকা, হ্যাঁ, নবায়নের ব্যাপার। এর ভিতর তো কেউ কেউ প্রশ্ন করতে পারে যে 21 বছর করছেন, এটা তো কোনো ইন্টেনশন নিয়ে করছেন, কারণ এই যে অনেকের বয়স 25 বছর হয় নাই, হ্যাঁ, তাদেরকে এমপি বানাবেন, কিভাবে বানাবেন কি, হ্যাঁ, এই যে দেখেন, এই যে সামগ্রিক ব্যাপার, এই যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আসলো, এটি নিয়ে যারা অংশীজন বা স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আপনি কি আলোচনা করেছেন? ওই যে 4 মিনিট 10 মিনিট আলোচনা, আধা ঘন্টা আগে আপনি SMS দিয়ে, এগুলি কি ছেলে খেলা? আপনি টোটাল প্যাকেজটা নিয়ে আপনি ডিল করতে হবে তো পলিটিক্যাল পার্টির সাথে বা আর ওই অংশীজনের সাথে। সেই ডিলটা হয়েছে, কমিশনের প্রস্তাব এসছে, ইলেকশন কমিশনের প্রস্তাব, আরো প্রস্তাব এসছে, সেগুলো কতটুকু বাস্তবায়ন করবেন, পুরাটুক বাস্তবায়ন করবেন কিনা, কতটুকু সময় লাগবে, কতটুকু রাখবেন, আদৌ রাখবেন কিনা, সেই বিষয়গুলো আপনি একটা কম্প্রিহেন্সিভ আলোচনা কি করবেন না রাজনৈতিক দলের সাথে? সেই ধরনের কোনো উদ্যোগ দেখেছেন? তা তো এখন তো ধূম্রজালই রয়েছে। ইলেকশন কমিশনও জানে না যে কবে নাগাদ কি হবে, তারা ডিলিমিটেশন কি হবে না হবে কোনো কিছুই কিন্তু করবো না। আপনি যদি একটা রূপরেখা তৈরি করে না দেন, একটা গোল তৈরি না করেন, প্রত্যেকটা একটা রাষ্ট্রেরও 5 বছর পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকে, তা আপনার পরিকল্পনা কি? আপনি বলেন যে আপনার 5 বছর সময় লাগবে, আপনি 5 বছরের মধ্যে বাংলাদেশকে একেবারে পরিশুদ্ধ করে দেবেন, আর কোনো সমস্যা থাকবে না, তো বলেন আপনি সে প্রস্তাব। না হলে 3 বছর লাগবে, না 1 বছর লাগবে, না 1.5 বছর লাগবে, কতদিন লাগবে আপনি বলছেন না। সমস্ত বায়বীয় একটা কথাবার্তা, হ্যাঁ, আপনি কেন ভোট চাইতেছেন, আপনি লোক খারাপ, আপনি ভোট আপনার ঠিক না, আপনি আমি যদি বলি আপনি ক্ষমতার লোভ আপনাকে পায়ে বইছে, এই যে ছাত্ররা বাচ্চারা যারাই যা করতেছে, হ্যাঁ, আমি তো শুনছি যে সরকারের মধ্যে বিভিন্ন মত, কেউ কেউ চাচ্ছে যে দ্রুত তারা একটা নির্বাচনের পরিবেশটা, আজকে দেখলাম জামাত ইসলাম বলছে যে অতি দ্রুত ভোট দিতে হবে, হ্যাঁ, রাজনৈতিক দলের মধ্যে তো তেমন কোনো দিবত নেই, অন্যান্য রাজনৈতিক দলও মোরাললেস তাই বলছে। তাই আপনি যে বলছেন আপনি সংস্কার করে দিবেন, আপনি নিজেরাই তো নানান ধরনের অন্যায় অনিয়মের সাথে জড়াই গেছে, নিজেরাই হাতাহাতি মারামারি। এবং এই যে তরুণদের মধ্যে যারা, আমি শুনেছি এই ছাত্র দলের যারা তরুণ ছিল তাদেরকে শব্দতে বাদ দিচ্ছেন, অন্য অন্য দলের যারা ছিল তাদেরকে বাদ দিচ্ছে, শুধু আপনার মতামত বলে কিসে? তা আপনি কি মনে করেন আপনি ডাক দিচ্ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক খালি আপনার মায়া করে আপনার দিকে ভালোবেসে আপনাকে ডাকে চলে আসছে? বরং তারা হাসিনা পতনের জন্য আসছিল,
হ্যাঁ, এখন তারা ক্ষমতায় থাকবার জন্য আসে নাই। আপনি 52 বলেন, 62 বলেন, 69 বলেন, 71 বলেন বা 90 বলেন, সবাই তরুণরা, ছাত্ররা তৈরি করেছে। তো কোনো ছাত্র কইছে যে আমার ক্ষমতা লাগবে, আমি দেশকে লাইনে উঠিয়ে দেবো, বা আমার চেয়ার লাগবে, এই চেয়ার আমার বসতে হবে, আপনারা আমাদেরকে সহ্য করেন না কেন, হ্যান করেন না কেন? কোনো বদলি বাণিজ্য করতে গেছে, কোনো ট্রান্সফার করতে গেছে, বা মন্ত্রিত্বের চেয়ারে বসছে? সমস্যা ওই জায়গায়, আপনাকে ক্ষমতার মোহ পেয়ে বসছে, আপনি এই জন্য অন্যকে সন্দেহের চোখে দেখছেন। শরীফ ভাই, এর আগের আলোচনা আপনি বলছিলেন যে এসব প্রস্তাবনা বা সংস্কার প্রস্তাব দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে, আসলে কিসের ভিত্তিতে এমন আচ্ছা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় আলোচনার বিষয় হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে, জাতীয় সংসদ। এবং রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত, কেউ চাচ্ছে স্থানীয় সরকার আগে, কেউ চাচ্ছে জাতীয় সরকার নির্বাচন আগে। হঠাৎ করে আপনি দেখছেন যে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত যে কমিটিটা, সেই কমিটির সংস্কার কমিটির প্রধান তিনি একটি প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা সার্ভে করেছি, তো মানুষ হচ্ছে 95% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তো এই যে সার্ভেটি আপনি করেছেন, এই সময়ে যখন রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, হঠাৎ করে আপনি সার্ভের কি ফলাফল এসেছে, কোন মেথড অবলম্বন করেছেন, এই সময় এসে আপনার এই কথাটা বলার প্রয়োজন কি? তার মানে হলো যে আপনি একটা অংশের পক্ষে দাঁড়াচ্ছেন যারা, এবং তাদেরকে একটা রসদ তুলে দিচ্ছেন যে এই দেশের 95% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। একটা কমিশন তার তো নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এর ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা ইন্টেনশন আপনাদের মধ্যে আছে, যাদেরকে আপনি বিভিন্ন জায়গায় দায়িত্বগুলো দিয়েছেন। বলবো আপনার কাছে যাচ্ছে অন্য একটা প্রসঙ্গে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করেছেন এবং বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছেন এবং তারা একটি ঘোষণাপত্র সই করেছেন। তো এক সপ্তাহ আগে ঠিক জামায়াতের আমিরও ইসলামী আন্দোলনের বাংলাদেশ আন্দোলনের সাথেও দেখা করেছেন আমিরের সাথে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বিএনপি মানে আগামী দিনের রাজনীতিটা আসলে কাদের নিয়ে চলতে চায়? না না, কারণ নিয়েই চলতে চায় না। বিএনপি ডানপন্থীর বামে, বামপন্থী ডানে, জিয়াউর রহমানের দাস সেই জায়গায় আছে। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে বিএনপি ব্যবহার করতে চায় না। আর অনেকগুলো ইসলামী দল আছে বাংলাদেশে, সেই দলগুলা সব জামাতে ইসলাম যেভাবে প্রচার করবার চেষ্টা করছিল, যে সমস্ত ইসলামী দল তাদের সাথে, বিষয়টা তা না। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন আদর্শ আছে, আগামীতে নির্বাচন আছে, নির্বাচনের কৌশল আছে। জোট আমাদের এখানে পুরনো একটা রাজনীতির একটা বাস্তবতা। সেই হিসেবে আজকে ইসলামী আন্দোলন চরমনায়, তার সাথে বিএনপি মহাসচিব দেখা করেছেন এবং কয়েকটি বিষয়ে তারা ঐক্যমত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, এই বিষয়ে একমত হয়েছে। তারপর দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি, টাকা পাচারকারী দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রাখায় জাতীয় ঐক্যমত, এই জাতীয় 10টা বিষয়ে যে একমত হয়েছে, এটা এই জাতি রাষ্ট্রের জন্য একটা ইতিবাচক দিক। এবং আমরা মনে করি যে শুধুমাত্র বিএনপি না, এই চলমান যে আগামী দিনের যে নির্বাচন এবং সংস্কার যাই বলেন, সবকিছুতে বিএনপি এবং সমমানা রাজনৈতিক দলের সাথে অনেক ইসলামী দলও আমাদের সাথে আছে। এটাই আজকের এটা ইতিবাচকভাবে আমরা দেখছি। জি শরীফ ভাই, এই যে ইসলামী দলগুলোকে কাছে টানা বা অন্যান্য নির্বাচনকে সামনে রেখে কাছে টানা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতিতে নির্বাচনকে সামনে রেখে জোট হওয়ার ইতিহাস আমাদের এখানে আছে। শুধু আমাদের না, আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো জায়গায়, আশপাশের দেশগুলোতেও জোট গঠনের। আপনার যদি আদর্শের সাথে মিল হয়, আপনার যদি কর্মপদ্ধতির সাথে মিল হয়, আপনি জোট গঠন করতে পারেন। বিএনপি একটা উদ্যোগ গ্রহণ করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো উদ্যোগ গ্রহণ করছে, এবং রাজনীতিটা হচ্ছে কৌশলের খেলা। আপনি কৌশলে কত দূর এগিয়ে যেতে পারেন। তবে আমরা সামনের দিনগুলোতে হয়তো আরও কতগুলো জায়গায় উত্থান পতন দেখব, এবং ইতিমধ্যে দেখলাম বিএনপির পাশাপাশি বামপন্থী যে দলগুলো আছে তারাও ইতিমধ্যেই ঘোষণা করেছে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীকে সামনে রেখে তার উদ্যোগে একটা যুক্ত ফ্রন্টের মতো গঠন করার চেষ্টা হচ্ছে। এবং নির্বাচনের দিকে যতটুকু এগোবে তত দিনের মধ্যে এই ধরনের জোট গড়া, জোট ভাঙা, এই ঘটনাগুলো ঘটবে, এবং বাংলাদেশের রাজনীতিতে জোট গঠন করা এটি একটা স্বীকৃত পদ্ধতি। বলবো আমরা অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে মাইলেজ বিলের দাবি পূরণ না হয় আজকে মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে করে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তো 2021 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিলটি বন্ধ করেছিল অর্থ মন্ত্রণালয়।
এখন প্রশ্ন হচ্ছে যে এই সংকট নিরসনে সরকারকে কি করা উচিত? ওই যে ঘরপড়ার মধ্যে আলো পোড়া দেওয়া বা মামু বাড়ি আগুন লাগছে না কি জানি এরকম একটা ব্যাপার। এই যে দুর্বল সরকার তাদেরকে পেয়েছে, এখন সমস্ত দাবি দেওয়া এই সময় এসে আনসারদের দাবি, সবার দাবি আর কি, যার যে দাবি ছিল, শিক্ষকদের দাবি, ছাত্রদের দাবি, সাত কলেজের দাবি, সব দাবি এখন এসে পড়ছে। এটা কাঙ্ক্ষিত না। আসলে একটা নির্বাচিত সরকার যদি হয়, তার কাছে যদি দাবি দেওয়া করে, সেটা গ্রহণযোগ্য হয় এবং তারা মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখন দাবি একজন করতেই পারে, সেটা আলোচনা করতে হবে সরকারের, এবং সরকারকেও সময় দিতে হবে তাদের দাবির বাস্তবতা কতটুকু আছে সেই বিষয়গুলো পর্যালোচনা করবার। হ্যাঁ, যদি যুক্তিসঙ্গত হয়ে থাকে, আমি তাদের ডিটেইলস জানি না, তাদের যে দাবি, অযৌক্তিক দাবি অনেক সময় করে থাকে, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তাদের দাবির যদি কোনো যৌক্তিকতা থাকে, নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে সেই বিষয়গুলো পদক্ষেপ নিতে হবে। এটাই হলো বক্তব্য। শহীদ ভাই, রেলের কর্মীরা জানিয়েছিল যে আপনার চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনা মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাড়া ও পেনশনের সঙ্গে অতিরিক্ত 75% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন, এবং কারণ চলতি ট্রেনের কর্মীদের গন্তব্য উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী 8 ঘন্টার বেশি কয়েক গুণ ডিউটি করতে হয়, যেটা বিগত সরকার 21 সালে বন্ধ করে দিয়েছিল। তাদের দাবি হচ্ছে এখন ওই যে আগের যে সুবিধাটা ছিল সেটা দেওয়া। এইখানে হলো মানুষ তার পেটের টানে নানা বিষয়ে কথা বলে, দাবি তুলবে এবং সরকারের কাছে দাবি তুলবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের রেলে এখানে কিন্তু তেলেসমতি কাণ্ড ঘটছে। জাস্ট একটা তথ্য দেই, গত সরকারের সময় যে তাদের যে তথাকথিত যে মেগা প্রকল্পগুলো, তার মধ্যে সবথেকে বেশি বিনিয়োগ হয়েছে রেলে। চীন থেকে 600 কোটি টাকা খরচ করে ডেমো ট্রেন আনা হয়েছে। বলা হয়েছিল যে এই ডেমো ট্রেন চলবে হচ্ছে 10 বছর, কিন্তু আনার পরে সেটি সর্বোচ্চ 6 মাস চলেছে। কেন চলেনি? এই ডেমো ট্রেনগুলো নির্মিত হচ্ছে শীত প্রধান দেশের জন্য, তাদের কোনো জানালা নেই। অথচ 600 কোটি টাকা খরচ করে এই ট্রেন আনার পরে 2-3 মাস পরে সেগুলো নষ্ট হতে থাকে। সেটি সংরক্ষণ করার জন্য, রিপেয়ার করার জন্য কোনো ব্যবস্থা নেই, যন্ত্রপাতি এখানে পাওয়া যায় না। তারপরেও আমলা এবং রাজনীতিবিদরা মিলে টাকা লুট করার জন্য ডেমো ট্রেনগুলো এনেছে এবং সেগুলো এখন নষ্ট হয়ে দিনাজপুরে সেখানে পড়ে আছে। অর্থাৎ রেল সেক্টর ধরে লুটপাট, বেসুমার লুটপাট হয়েছে অন্যান্য জায়গার মতো, কিন্তু আমার কাছে যে তথ্য তাতে হচ্ছে রেলের লুটপাটটা হয়েছে আরো বেশি। তো এই দাবিগুলো তখন কখনো তারা কি তুলেছিলেন? যদি না তুলে থাকেন তাহলে আমি প্রশ্ন করব যে এখন এসে এই কথাগুলো তারা বলছেন কেন? তবে কেউ যদি দাবিটা তোলে, সঙ্গে সঙ্গে তাদেরকে ওই যে ষড়যন্ত্রকারী হিসাবে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া না, তাদেরকে নাকচ করে দেওয়া না। কারণ এখানে অনেক মানুষের সত্যি সত্যি দাবি আছে, সত্যি সত্যি কষ্ট আছে। সেই কষ্টগুলো মানুষ আপনার কাছে তুলবে সরকারকে, এবং যারা আন্দোলনের কর্মসূচি দিয়েছেন তাদেরকে হঠাৎ করে এত কোনো কঠোর কর্মসূচি দেওয়া উচিত না, যেটা এই রকমের একটা পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে যায়। আমি মনে করি যে আলোচনার যদি সুযোগ থাকে, সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়া, ওই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যা হয়েছে সেরকমের না, সরকারকেও যেটা করতে হবে তার পক্ষ থেকে উদ্যোগটা নিতে হবে, আর ওই যে যারা আন্দোলনের ডাক দিয়েছেন তাদের পক্ষ থেকে এগিয়ে আসতে হবে। বাবুল ভাই, আমরা শেষের দিকে আপনাকে অন্য একটি প্রসঙ্গে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তিনি বলেছেন যে ট্রাইব্যুনালের মামলার সময় লাগবে, তাড়াহুড়া করা যাবে না, এবং বিদ্যমান আইনি কাঠামো প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলে তিনি মনে করেন। তো মামলা যে গতিতে এগুচ্ছে, এটা কি আপনার কি মনে হয়েছে তাড়াহুড়া হচ্ছে নাকি? ঠিক আছে, এই ক্ষেত্রে গায়ের জোর করা যাবে না। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, আবার আছে জাস্টিস হারিড, জাস্টিস বারিড বলে একটা কথা আছে। দুইটাই সমান। মামলাকে সময় দিতে হবে, এটাও যেমন সত্য, আবার মামলার নামে একেবারে দীর্ঘসূত্রিতা, সেটাও বিচারের অন্তরায় হয়ে যাবে। এই যে আমরা যেটা বলছি যে দ্রুত বিচার করে দিতে হবে, বিচার করে আওয়ামী লীগের এইটা সেটা, এটা ফাঁকফোকর থেকে যাবে, এবং এটার যাতে গাফিলতি নেই সেটা আপনার দেখার ব্যাপার আছে। রাজনৈতিক সরকার আসলে বিচার হবে না এরকম একটা আশঙ্কা থেকে? না, রাজনৈতিক সরকার আসলে বিচার হবে না সেটা ওইভাবে বলা যায় না। কেন বিচার হবে না? রাজনৈতিক সরকারের আশঙ্কা হয়নি? আশঙ্কা তো সবসময়ই আছে, সবকিছু নিয়েই আছে। হ্যাঁ, আপনাকে নিয়েও আমার আশঙ্কা আছে, আমাকে নিয়েও আশঙ্কা আছে, আমি এতে ঠিকঠাক মতো সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা, তো সেটা তো বাস্তবতা।
বাস্তবতা হলো যে আপনি যদি ইতিবাচক সরকার, গণতান্ত্রিক সরকার হন, তাহলে আইনের শাসন আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেবে এবং বিচার কার্য ঠিক হইতে হবে, না হলে তার গণতন্ত্র হলো না। হ্যাঁ, আমাদের ব্যত্যয় হয়েছে বিগত দিনে এইসব নিয়ে, বা বিচারের নামে প্রহসন হয়েছে, বিচারের নামে আওয়ামীকরণ হয়েছে, আওয়ামী কোর্ট হয়েছে, সেটার জন্যই তো এই আমার 5ই আগস্ট হলো। আগামী দিনেও যদি তাই হয়, প্রভাব বিস্তার হয়, চ্যানত্যানভাবে হয়, তাহলে হবে না। আপনি মনে রাখবেন, গণতন্ত্রের একটা তিনটা স্তম্ভের মধ্যে একটা হলো বিচার বিভাগ, চতুর্থ স্তম্ভ হলো আপনার গণমাধ্যম। এই বিচার বিভাগ যদি কোনো দেশে শান্তি থাকে সাথে, এই জায়গাটাকে সংস্কারের যেই পরামর্শ হয়েছে আমি জানি না, সেই আলোকে আপনি এই জায়গাটা যদি আপনি ঠিক রাখেন, কখনোই কোনো দেশে স্বৈরাচার, স্বৈরতন্ত্র, ফ্যাসিস্টতন্ত্র বাসা বাঁধতে পারে না। সেই জন্য এই জায়গাটাকে অ্যাড্রেস করবার খুবই প্রয়োজন আছে, এবং বিচার বিভাগটাকে এটাকে সত্যিকার অর্থেই একটি মিনিংফুল বাস্তব জায়গায় বা কল্যাণ রাষ্ট্রের জন্য যা যা প্রয়োজন বিচার বিভাগের জন্য, সেটা না করলে আপনার গণতন্ত্র অর্থবহ হবে না এবং কল্যাণ রাষ্ট্র হবে না। শরীফ ভাই 20 সেকেন্ড আছে। আমরা এই হত্যাকাণ্ড অবশ্যই বিচার চাই, এবং এটি সরকারের প্রায়োরিটির জায়গায় সর্বোচ্চ জায়গায় থাকতে হবে। একই সঙ্গে আহতরা প্রায় প্রতিদিন বিক্ষোভ মিছিল করছে, নানা রকমের কর্মসূচি পালন করছে, তাদের দিকে সরকারের নজর দেওয়া উচিত। বিচারের করতে গিয়ে এই ধরনের আচরণ করা ঠিক হবে না, যেটা ইতিমধ্যে 2-1 উপদেষ্টার মুখ থেকে এসেছে, যে আমরা প্রতিহিংসা বা প্রতিশোধ নিতে যাচ্ছি। সেটি যদি করেন, স্বচ্ছ বিচার করলেও অভিযুক্তরা তারা কিন্তু আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন জায়গায় ইমোশন ক্রিয়েট করার সুযোগ পাবে। আমি এই জায়গাটায় সরকারকে সর্বোচ্চ সতর্কতার সাথে এই কাজটি করার জন্য অনুরোধ করব। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখনই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।